ঘটনাটা ঘটেছিল 10ই নভেম্বর 2025-এর সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আজ আমরা এই জটিল আর দুঃখজনক ঘটনাটা নিয়েই একটু গভীরে গিয়ে দেখব। মানে ভাবুন, সিসিটিভি ফুটেজ আর প্রত্যক্ষ দর্শকদের বয়ান অনুযায়ী সবকিছু ঘটে গেল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। সন্ধে 6:45 নাগাদ একটা হুন্ডাই i20 গাড়ি পার্কিং থেকে বেরোল, আর ঠিক তার 7 মিনিট পরে 6:52 মেট্রো স্টেশনের গেটের কাছে একটা লাল আলোতে গাড়িটা থামতেই বুম, একটা বিশাল বিস্ফোরণ। 13 এই সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয়। এই হামলায় 13 জন নিরীহ মানুষের প্রাণ চলে যায়, আর আহত হন 20 জনেরও বেশি। এই ঘটনাটা যে কতটা হৃদয় বিদারক তাই সংখ্যাগুলো থেকে স্পষ্ট। যারা সেই সময় ওখানে ছিলেন তাদের অভিজ্ঞতাটা ছিল ভয়ঙ্কর। বিস্ফোরণস্থলের কাছেই এক দোকানদার বলছিলেন, এরকম বিকট শব্দ আমি জীবনে শুনিনি, একেবারে ভয় পাইয়ে দেওয়ার মতো বিস্ফোরণ ছিল। আর শব্দটা যে কতটা জোরালো ছিল তার প্রমাণ হল প্রায় 2.5 কিলোমিটার দূর থেকেও নাকি এই আওয়াজটা শোনা গিয়েছিল। বিস্ফোরণের ধাক্কাটা ছিল মারাত্মক। 6টা গাড়ি, 3টে অটো, সব দাউ দাউ করে জ্বলছে। ছিটকে পড়া টুকরো মানে ধ্বংসাবশেষ সেগুলো প্রায় 150 মিটার দূরে গিয়ে পড়েছে। আশেপাশের রাস্তার আলো সব নিভে গেছে। মেট্রো স্টেশনের কাজ ঝনঝন করে ভেঙে পড়েছে। মানে এক মুহূর্তে পুরো এলাকাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়। তো একদিকে যখন উদ্ধার কাজ চলছে, পরিস্থিতি সামলানোর চেষ্টা হচ্ছে, ঠিক তখনই ঘটনাস্থলে এসে পৌঁছায় বিভিন্ন তদন্তকারী সংস্থা। আর তাদের মাথায় তখন একটাই বড় প্রশ্ন ঘুরছে যে এই যে ভয়াবহ ঘটনাটা ঘটল, এটা কি নিঃস্বকীয় একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? আর খুব তাড়াতাড়ি সরকারের পদক্ষেপগুলো থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। দেখুন, দিল্লি পুলিশ সঙ্গে সঙ্গে কড়া UAPA ধারায় FIR দায়ের করল। প্রধানমন্ত্রী, যিনি তখন বিদেশে ছিলেন, তিনিও এটাকে একটা ষড়যন্ত্র বললেন। আর সবথেকে বড় কথা, কেসটা সোজা চলে গেল NIA, মানে দেশের সেরা অ্যান্টি টেরর এজেন্সির হাতে। তো এই সবকিছু থেকে বোঝাই যাচ্ছিল যে এটাকে আর সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। শুরু থেকেই ইঙ্গিতটা ছিল একটা পরিকল্পিত হামলার দিকেই। কিন্তু মজার ব্যাপার হলো, দিল্লির এই বিস্ফোরণের আসল সূত্রটা কিন্তু দিল্লিতে লুকিয়েছিল না, সেটা ছিল অনেক দূরে। আর ঠিক যেদিন এই বিস্ফোরণটা হয় সেদিনই কিন্তু পুলিশি অভিযান চলছিল একেবারে অন্য একটা জায়গায়। ভাবতে অবাক লাগে, তাই না? পুরো ঘটনার শুরুটা হয়েছিল শ্রীনগরের কয়েকটা পোস্টার থেকে। হ্যাঁ, সন্ত্রাসবাদীদের সমর্থনে কিছু পোস্টার। সেই পোস্টারগুলো তদন্ত করতে গিয়েই পুলিশ এক স্থানীয় ডাক্তারকে চিহ্নিত করে। তাকে সাহারানপুর থেকে গ্রেফতার করার পর তার পুরানো কলেজের লকার থেকে একটা AK-47 পাওয়া যায়। তারপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌঁছে যায় ফরিদাবাদের এক প্রফেসরের কাছে, ড. মুজাম্মিল আহমেদ গানাই। আর তারপর ড. মুজাম্মিলের বয়ানের ভিত্তিতেই পুলিশ যখন তার ভাড়া বাড়িতে হানা দেয়, তখন যা সামনে আসে তা অভাবনীয়। 3000 কেজি, ভাবা যায় প্রায় 3000 কিলোগ্রাম বিস্ফোরক ওই ফরিদাবাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট, যা দিয়ে খুব শক্তিশালী বোমা বানানো যায়। আর শুধু বিস্ফোরকই নয়, সেখানে যা যা পাওয়া গেল তাতে এটা স্পষ্ট যে একটা পুরো দস্তুর বোমা তৈরির কারখানা চলছিল। ওয়াকিটকি, 20টা টাইমার, আর রিমোট কন্ট্রোল, ব্যাটারি, তার, শ্রাপনেলের জন্য ভারী ধাতু, এমনকি রাইফেল, ম্যাগাজিন, পিস্তল সবই ছিল সেখানে। মানে একটা বড় সড় নাশকতার ষড়যন্ত্র যে চলছিল তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। তো ফরিদাবাদের এই ঘটনার পর তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত হয়ে যান যে দিল্লির বিস্ফোরণের সাথে এর একটা গভীর যোগ রয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, কে এই ষড়যন্ত্রের পেছনে? কে সেই ব্যক্তি যেই প্ল্যানটাকে কাজে পরিণত করেছে? আর এখানে উঠে আসে একটা নাম, ড. উমর নবী। ইনি হলেন প্রধান সন্দেহভাজন। ইনি আর ফরিদাবাদ থেকে গ্রেফতার হওয়া ড. মুজাম্মিল দুজনই পুলওয়ামার একই গ্রামের বাসিন্দা এবং একই ইউনিভার্সিটিতে কাজ করতেন। আর যে মুহূর্তে ড. মুজাম্মিলরা গ্রেফতার হন, ঠিক তার পর থেকেই এই ড. উমর নবী বেপাত্তা। পুলিশের সূত্র অনুযায়ী বেশ কয়েকটা প্রমাণ কিন্তু সরাসরি ড. উমর নবীর দিকেই আঙুল তুলছে। যেমন, বিস্ফোরণে যে হুন্ডাই i20 গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেটা শেষবার তারই কাছে দেখা গেছে।
সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে বিস্ফোরণের সময় সম্ভবত তিনিই গাড়িটা চালাচ্ছিলেন। আর সবথেকে বড় প্রমাণ হল গাড়িতে যে বিস্ফোরক ছিল তার সাথে ফরিদাবাদে পাওয়া বিস্ফোরকের মিল পাওয়া গেছে। পুলিশ তো এমনকি তার মায়ের ডিএনএ নমুনাও নিয়েছে, যাতে কোনো অজ্ঞাত পরিচয় মৃতদেহের সাথে মিলিয়ে দেখা যায়। তাহলে প্রশ্ন হল, বিস্ফোরণটা কেন এভাবে ঘটানো হলো? তদন্তকারীদের একটা বড় অংশের ধারণা এটা আসলে একটা প্যানিক অ্যাটাক ছিল। মানে ড নবী যখন জানতে পারেন যে তার সঙ্গীরা ধরা পড়ে গেছে, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন, আর সেই আতঙ্কের বশেই তাড়াহুড়ো করে একটা আধা তৈরি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেন। আর হয়তো সেই কারণেই বিস্ফোরণের তীব্রতা ততটা মারাত্মক ছিল না, বা তাতে কোনো শ্রাপনেলও ছিল না। যাই হোক, যখন এত বড় একটা ষড়যন্ত্রের কথা সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই সমাজে তার একটা প্রভাব পড়ে। কিন্তু এই ধরনের ঘটনার পর আমাদের সবারই কিছু দায়িত্ব থাকে, কিছু সতর্কতা অবলম্বন করাটা খুব জরুরি হয়ে পড়ে। বিশেষ করে 3টে জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রথমত, সেন্সেশনালিজম বা উত্তেজনা ছড়ানো। অনেক সময় দেখা যায় মিডিয়া ফ্যাক্টসের থেকে টিআরপির দিকে বেশি ঝুঁকে পড়ে। দ্বিতীয়ত, ঘৃণা। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ধরনের ঘটনাকে ব্যবহার করে সমাজে বিভেদ তৈরি করার চেষ্টা করে। আর তৃতীয়ত হল বায়াস বা পক্ষপাতিত্ব, মানে যথেষ্ট প্রমাণ পাওয়ার আগেই হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। এই 3টে জিনিস এড়িয়ে চলাটা খুব দরকার, কারণ মনে রাখতে হবে সন্ত্রাসবাদীদের আসল উদ্দেশ্যই কিন্তু ভয় আর বিভেদ ছড়ানো। তদন্ত চলছে, আশা করা যায় অপরাধীরা ধরাও পড়বে, সাজাও পাবে। কিন্তু একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আর সেটা হলো ৩,০০০ কেজি এত বিপুল পরিমাণ বিস্ফোরক একটা শহরের মধ্যে কিভাবে সবার নজর এড়িয়ে জমা করা হলো। এটা কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থার দিকে একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে দেয়, তাই না?